নমস্কার, আদাব। আমি অনুপ সোনি ক্রাইম পেট্রোল সিজন 4-এ আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা আবার ফিরে এসেছি সারা দেশের অপরাধের ঘটনা নিয়ে। এই সত্য ঘটনাগুলি আপনাদের সামনে নিয়ে আসছি আপনাদের ভয় দেখানোর জন্য নয়। আমরা চাই যে আপনি, আমি আর সারা ভারতবাসী এর থেকে কিছু শিখি আর আমরা সতর্ক থাকি। এই সিজনের কেসগুলিতে যেসব লোক মারা গেছেন তারা বাঁচতে পারতেন, অপরাধ আটকানো যেত। প্রত্যেক অপরাধ হওয়ার আগে একটা আভাস দেয়, কিন্তু আমাদের কান তা শুনতে পায় না, অথবা কখনো শুনতে পেলেও সেই ইশারা বুঝে ওঠা সম্ভব হয় না। একরকম দৃষ্টি যাকে প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটি মেয়ে চেনে। তারা সেটা বুঝতে তো পারে, ঘেন্নাও করে, কিন্তু সেটা চেনার ক্ষেত্রে তারা দ্বিধাবোধ করে। এই বলে তারা কাটিয়ে দেয় যে ওই মানুষটা হয়তো পাগল। 8ই মার্চ 2011, নিউ দিল্লি। দিল্লির চটওয়াল পরিবার প্রতিদিনের মতোই সকালবেলায় ব্যস্ততায় পরিপূর্ণ ছিল। রোহিত, রোহিত ওঠ, রেডি হয়ে আবার শুয়ে পড়েছিস। সকালের প্রথম সূর্যকিরণের মতোই 20 বছরের সারিকা বাড়িতে প্রাণের সঞ্চার করত। সারিকা, রোহিতের টিফিন বক্স ব্যাগে রেখে দিস। হ্যাঁ হ্যাঁ দাদা। দুই ভাইকে একদম মায়ের মতো যত্ন করত। দাঁড়া সারিকা, দাঁড়া, আমি তোকে। তার বাবার চোখের মণি আর তার মায়ের সবচেয়ে ভালো বন্ধু সারিকা চটওয়াল পরিবারের হৃদস্পন্দন ছিল। সারিকা তার এই রুটিন কমপ্লিট করে তবেই কলেজ যেত। ওকে বাবা, বাই বাই। বাই মামুনি, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। বাই মা। বাই সোনা। 8ই মার্চ 2011, আন্তর্জাতিক মহিলা দিবস ছিল। সারিকা তার পরিবারকে বিদায় জানিয়ে সে কলেজের উদ্দেশ্যে রওনা দেয়। সেই দিনই সারিকাকে তার জীবনকেও বিদায় জানাতে হয়েছিল। কি করলি তুই এটা? দাঁড়া, দাঁড়া, দাঁড়া বলছি। কোথাও পালাবি না, দাঁড়া, দাঁড়া বলছি। দাঁড়া সারা, দাঁড়া। সারিকা, ওঠো, ওঠো সারিকা, তোমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি তোমার। ওঠো, ওঠো সারিকা। আরে কেউ অ্যাম্বুলেন্সকে ডাকো, আরে ভাই কেউ ডাকো অ্যাম্বুলেন্সকে। তোমার কিচ্ছু হবে না, আমি তোমাকে কিচ্ছু হতে দেবো না। আরে কেউ ডাকো অ্যাম্বুলেন্সকে। দেখি দেখি দেখি, সারিকার গুলি চলুন লেগে চলুন, গেছে, প্লিজ কেউ আমাকে অ্যাম্বুলেন্সকে যেতে দিন। ডাকুন, কেউ হেল্প করুন। দেখি দেখি, কিচ্ছু হবে না, দেখি, চলো কিচ্ছু ভাই। হতে দেবো না তোমাকে আমি সারিকা। তোমাকে হসপিটালে নিয়ে যাবো, আর চলুন হসপিটালে নিয়ে যাই ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখি, রাস্তা ছাড়ুন, রাস্তা ছাড়ুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সাবধানে।
সারিকা, শোনা চোখ খোল। ডাক্তারবাবু, সারিকা শোনা, মামনি, কি হলো ডাক্তারবাবু? মামনি চোখ খোল। একটু মিস্টার দেখুন চাটওয়াল, না। আই এম সরি, শি ইজ নো মোর। সারিকা, সারিকার কলেজ এখান থেকে মাত্র 2 মিনিটের দূরত্বের। এই রকম সুরক্ষিত স্থানেও সারিকাকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। শুধু সারিকার পরিবারই নয়, বরং গোটা দিল্লি এই ঘটনায় চমকে গিয়েছিল। সারিকার মৃত্যু দেশের রাজধানীকেই উত্তাল করে দিয়েছিল। রাস্তা জুড়ে বিক্ষোভ শুরু হয়েছিল। দিল্লি প্রশাসন, দিল্লি প্রশাসন, We want justice! We want justice! সারিকার মৃত্যুর বিচার চাই, সারিকার মৃত্যুর বিচার চাই, We want justice! We want justice! সারিকার মৃত্যুর বিচার চাই, সারিকার মৃত্যুর বিচার চাই, দিল্লি প্রশাসন। We want justice! যে এলাকায় সারিকার হত্যা হয়েছিল, মাত্র 5 মাস আগেই একই জায়গায় একজন মহিলা বিপিও কর্মীকে চলন্ত গাড়িতে ধর্ষণ করা হয়। জনতার বিক্ষোভের প্রভাব সবচেয়ে বেশি দিল্লি পুলিশের ওপর পড়ে। দরকার পড়ে তো সারা শহর তল্লাশি করো, যা করতে হয় তাই করো। আই ওয়ান্ট দিস ম্যান। প্রেশার খুব বেশি আছে আর হাতে সময় কম। দিল্লি পুলিশের সবথেকে দক্ষ অফিসার এবং কনস্টেবলদের নিয়ে কয়েকটা টিম তৈরি করা হয়। প্রত্যেকটা টিমের একটা মাত্র লক্ষ্য ছিল সারিকার হত্যাকারীকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো। ঘটনাস্থলে পৌঁছে দিল্লি পুলিশ তাদের তদন্ত শুরু করে। এই সরো সরো, এই ব্রিজে একটা খুন হয়েছে, কিছু দেখেছো? তুমি কিছু দেখেছো? এই ব্রিজে একটা খুন হয়েছে। আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারবেন? কে ছিল? খুনটাও তো সবাই দেখেছে, কিন্তু লোকটা কেমন দেখতে কারোর মনে নেই। মনে নেই নাকি মনে করতে চায় না? কেউই সামনে আসতে চায় না। সেরা একটা পয়েন্টের পর আর এগোতে পারছে না। সম্ভবত রাস্তায় খুব ভিড় ছিল, সেই জন্য ট্রেল হারিয়েছে। এত জমজমাট জায়গা আর কেউই খুনিকে দেখেনি। সব যেমন ছিল তেমনই আছে। ও কিছুই নিয়ে যায়নি, ব্যাস গুলি করেছে আর পালিয়েছে। ও যে কাজটা করতে এসেছিল করে পালিয়েছে। আমার মনে হয় মেয়েটার আর খুনিটার মধ্যে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক ছিল। না ইন্সপেক্টর, আমার মেয়ে এসব প্রেম টেম করতো না। জীবন ছিল আমার, মেরে দিল আমার মেয়েটাকে। কেন ভাই, কেন? না স্যার, স্টুডেন্ট ছিল না, আমাদের কলেজের তো নয়। আর যদি আমাদের কলেজের হতো তো চিন্তামি। আর সারিকার সঙ্গে তো কারো কোনো প্রবলেমই ছিল না, খুব ফ্রেন্ডলি ছিল, কারোর সঙ্গে ঝগড়াও ছিল না। ওকে দেখতে কেমন ছিল? ফেসটা ভালো করে দেখতে পাইনি, শুধু ও পালানোর সময় পেছন থেকে দেখেছিলাম। আমি ওকে চেজও করেছিলাম। পিছন থেকে? কিছু তো বলতে পারবে। অবশ্যই চেষ্টা করবো স্যার। সারিকার বন্ধু আশিস হত্যাকারীর চেহারার পুরো বর্ণনা দেওয়ার চেষ্টা করেছিল। অনেক পরিশ্রমের পর একটা অবয়ব তৈরি হয়, যদিও পরিষ্কার নয়, তবু একটা ছবি তো হলো।
আমি কি চিনি না? আমিও ঠিক বলতে পারবো না। আই রিয়েলি ডোন্ট নো। ম্যাডাম, একে কি আপনি চেনেন? না স্যার। একটু মন দিয়ে দেখুন, দেখেছেন হয়তো এখানে কোথাও। সারিকার কলেজের সমস্ত বন্ধুরা বলল যে তারা এই ব্যক্তিকে আগে কোথাও কখনো দেখেনি। পুলিশ কোনো সূত্রই খুঁজে পাচ্ছিল না আসলে সারিকার হত্যাকারী কে ছিল। পুলিশ প্রায় একটা ব্লাইন্ড লেনের শেষে পৌঁছে গিয়েছিল, কিন্তু না কোনো হত্যার কারণ জানা যাচ্ছিল আর না হত্যাকারীর ব্যাপারে কিছু জানা যাচ্ছিল। তাহলে কি সারিকাকে ভুল করে মারা হয়েছিল, নাকি এটা একটা ব্লাইন্ড শুটিং এর কেস ছিল যেখানে বন্দুকধারীর এটুকুও জানা ছিল না যে সে কাকে মারছে? শহরের ছোট বড় দাগী আসামিদের রাউন্ড আপ শুরু হয়ে গিয়েছিল। পুলিশ এসব অপরাধীদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কমপক্ষে 100 জনেরও বেশি ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টদের জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে ডে স্কলার্স আর হস্টেলের আবাসিক ছাত্ররাও সামিল ছিল। কিন্তু এই সব চেষ্টার পরেও কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছিল না। সারিকার হত্যাকারীর জন্য অনেক বড় মাপের ফাঁদ পাতা হয়। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ স্বাহা। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ স্বাহা। ওং নমো ভবধরে। সারিকার পরিবার এই গভীর শোক থেকে বেরোতে পারছিল না। ওনারা স্বপ্নেও কখনো ভাবেননি যে সারিকা এইভাবে ওদের কাছ থেকে হারিয়ে যাবে। ভারতের সবকটি বড় শহরের ছাত্রীরা এইভাবে নির্ভয়ে চলাফেরা করে, আর সমীক্ষা বলছে ছাত্রীদের উপর হওয়া অপরাধ দিনে দিনে বাড়ছে। এর মধ্যে অজ্ঞাত হত্যাকারীদের হাতে যুবতীদের হত্যা দিনে দিনে বেড়েই চলেছে। এটা একটা গভীর চিন্তার কারণও হয়ে দাঁড়িয়েছে। দিল্লি পুলিশের সন্দেহ ছিল সারিকা এমন কিছু জানত যেটাকে সে ধর্তব্যের মধ্যেই রাখেনি। দ্বিতীয় সন্দেহ এটাই ছিল যে হয়তো সারিকা তার হত্যাকারীকে চিনত। শেষমেশ এই কেসে একটা আলোর বিন্দু দেখা গেল। পুলিশের চর একটা মারাত্মক সূত্র এনে হাজির করে। নমস্কার স্যার। বল স্যার, কিছু কথা বলার ছিল স্যার। কি কথা বলার ছিল? স্যার, ওই ছবিটা যেটা আপনারা রেখেছেন না স্যার, ওকে হয়তো কিছু লোক চেনে। কারা চেনে? স্যার, নারায়ণা এলাকার 3টে লোক আছে স্যার। এই নারায়ণা তো ওই এলাকায় যেখানে ওই সারিকা থাকতো। সেটাই তো স্যার। থানায় আনা যাবে ওদের? চেষ্টা করব স্যার। বেটা, চেষ্টা করার কোনো পয়সা পাওয়া যায় না। আগে স্যার। বুঝলি, থানায় আনতেই হবে। আগে স্যার। ঠিক আছে, নমস্কার স্যার। যা এবার। স্যার, কয়েক বছর আগে আমরা একজনকে পিটিয়েছিলাম। তো না, মানে কিছু না। আমার মনে হচ্ছে সে এটাই, শ্যাম সিং। কেন মেরেছিলে? স্যার, আমাদের নারায়ণা এলাকার একটা মেয়েকে এই শয়তান রোজ বিরক্ত করত। কোন মেয়েটাকে? এই মেয়েটা স্যার। কবেকার কথা এটা? 3-4 বছর আগেকার কথা। 4 বছর মানে 2007। সারিকা 2007 সালে হাই স্কুল পাশ করেছিল। এই লোকটাকে এখন কোথায় পাবো? স্যার,
এ নারায়ণাতে একটা কাপড়ের মিলে কাজ করতো। তুমি কি করে জানলে? স্যার ওকে যেদিন ধোলাই করেছিলাম না, ওর দুই বন্ধু ওখানে চলে আসে। ওরা দুজনে ওর সঙ্গে একই মিলে কাজ করতো স্যার। ওরা দুজন এখানে আসলো আর ওকে নিয়ে গেল, না হলে তো সেদিনই ওর অবস্থা খারাপ ছিল। পেপারায় এসে সারা মেয়েদের পিছনে লাগা। সালা বুঝিয়ে দিই সেই বাচ্চাকে, সালা আজকের পর যদি আমাদের পাড়ার একটা মেয়ের দিকে চোখ তুলে তাকায় না, সালার চোখ গেলে দেবো। বুঝিয়ে দেবো, আর হবে না। পরের বার যদি এরকম হয়েছে না, হাত পা নিয়ে বাড়ি ফিরবি না। টাকাচ্ছিসটা কি? চল এখান থেকে। আরে সালা জানা কি দেখছিস বে? সালা জানোয়ারের বাচ্চা কোথা থেকে চলে আসে সালা। ওর ওই বন্ধুদের নাম কি ছিল? স্যার একজনের নাম মুনির আর আরেকজনের নাম আফরোজ। আমি তো এই কথাটা প্রথমবার শুনছি। একবার নয়, এই সামসিং লোকটা দুবার মার খেয়েছে, আর তাও আপনার পাড়ার লোকের কাছে, আর আপনি জানেনই না। না, সারিকা আমাদের কখনো কিছু বলেনি। যদি আমাদের এটা বলতো তাহলে আমরা পুলিশকে তো জানাতাম না। এই লোকটাকে তো আমি... এই যে লোকটা সামসিং কে? এই পাশের একটা মিলে কাজ করতো। এখন কোথায়? এখনের খবর নেই, তবে খুব তাড়াতাড়ি ওর খবর পেয়ে যাব। পুলিশ তাদের চরকে কাজে লাগিয়ে দেয়। স্যার শ্যাম সিংকে 2007-এ ওই ঘটনাটার পর ফ্যাক্টরির মালিক ওকে চাকরি থেকে বের করে দেয়। এখনো কোথায় আছে, কি করছে কিছু জানি না। হ্যাঁ, কিন্তু ওর দুই বন্ধু... কারা? মুনির আর আফরোজ? আগে ওরা দুজন রোহিণীতে থাকে, কিন্তু এখন ওরা ওখানে নেই। দুদিন আগেই ওরা দুজন গ্রামে চলে যায়। মানে 8 তারিখে? আগে। এই দুজনের তো এই খুনে মনে হচ্ছে কোনো না কোনো হাত আছেই। স্যার মুনির, আফরোজ আর শ্যাম সিং, এরা তিনজন একই গ্রামের, সীতাপুর, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ? আগে। দিল্লি পুলিশ উত্তরপ্রদেশে গিয়ে হাজির হয় সীতাপুরে মুনির আর আফরোজকে খোঁজার জন্যে। মুনির আর আফরোজ না পালানোর চেষ্টা করেছিল, না কিছু লুকোনোর চেষ্টা করেছিল। ভয় পেয়ে সবকিছু তারা বলে দেয়। চল সালা। স্যার সামসিং ওই মেয়েটাকে খুন করেছে স্যার। কি করে জানলি? ও নিজেই আমাদের বলেছিল। কখন? খুন করার ঠিক পরেই। কোথায় বাবু সামসিংকে? স্যার আমরা গুরগাঁও স্টেশন থেকে আলাদা হয়ে গেছিলাম স্যার। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। গুলি মারলি? ওই মেয়েটাকেই গুলি মারলি? পাগল হয়ে গেছিস নাকি? সালা গুলিটা কেন মারলি তুই? আরে বলছিস না কেন? কিচ্ছু বলতে হবে না। না আমাদের কিছু বলার আছে, না কিছু শোনার আছে। সালা নিজে তো মরবেই, আমাদেরকে নিয়েও মরবে। ঠিক বলেছিস, অনেক সহ্য করেছি ওকে। বন্ধুত্বের নিকুচি করেছে। তুই তোর রাস্তায় যা, আমরা আমাদের রাস্তায়। আরে ভাই আমাকে ছেড়ে যাস না। দেখ শ্যাম সিং, খুনটা তুই করেছিস। তোর জন্য আমরা কেন ফাঁসিতে চড়বো? সালা এর সঙ্গে 2 মিনিট থাকাও উচিত নয়। পাগল হয়ে গেছে, পাগল। হ্যাঁ চল ভাই। আরে দাঁড়া ভাই। এখনো কোথায় আছে? স্যার মুম্বাইয়ে। মুম্বাই? হ্যাঁ স্যার, কয়েক বছর ধরে মুম্বাইতেই থাকতো। ওকে দিল্লিতে শুধু খুন করতেই এসেছিল? মা কালীর দিব্যি স্যার, আমরা যদি আগে জানতাম তাহলে আমাদের সঙ্গেই নিতাম না ওকে। স্যার ও জানুয়ারিতে এসেছিল, অনেক পুরনো বন্ধু ছিল, অনেকদিন পর এসেছিল, তাই আমরা ওকে থাকতে দিলাম। কি কাণ্ডটা করে গেল স্যার। মুম্বাইয়ের কোনো ঠিকানা জানিস? না স্যার, আমরা তো আগে কোনোদিন মুম্বাই যাইনি। মুম্বাইয়ের ব্যাপারে কিচ্ছু জানি না স্যার। শালা কিছু তো বলেছে মুম্বাইয়ের ব্যাপারে। কোথায় কোথায়? স্যার ও একটা জায়গার নাম করতো সবসময়, নয়াগাঁও। ওখানে কি নয়াগাঁও বলে কোনো জায়গা আছে? কে?
হ্যাঁ স্যার, শ্যাম সিং এখানেই থাকে আমার সাথে। আত্মীয় নাকি তোর? না স্যার, বন্ধু আমার। কি হয়েছে স্যার? কোথায় পাবো তোর এই বন্ধুকে? বলেনি স্যার, 1 মাস আগে যে গেল তারপর থেকে এখন অব্দি কোনো খবর নেই স্যার। কিন্তু কাল রাত্রিরেও আমাকে ফোন করেছিল স্যার। কি বলছিল? বলল মোড়ের মাথায় যে এভারেস্ট রেস্টুরেন্টটা আছে ওখানে সকাল 11টায় থাকতে। যদি সামসিং না আসে না তাহলে তুই যাবি আমাদের সঙ্গে থানায়, বুঝলি তো? স্যার, শ্যাম সিং যা বলল আমি আপনাকে তাই বললাম। ও যদি না আসে তাতে আমার কি দোষ স্যার? আমি তো জানি না কি হয়েছে আর কি হয়নি। আমার যেতে দিন স্যার। দেখ, আমরাও চাই না তুই আমাদের সঙ্গে থাক। যে মুহূর্তে সামসিং আসবে তোর ছুটি। স্যার, ওই যে শ্যাম সিং। ওইটা? হ্যাঁ স্যার। ব্যাস, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক, একদম চুপ। স্যার 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 চল 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 স্যার, চল। আমি কিছু করিনি স্যার, স্যার আমি কিছু করিনি স্যার, আমাকে ছাড়ুন স্যার, স্যার আমাকে ছাড়ুন। জনমর পালাবি? কতদিন লুকিয়ে থাকবি? চল। সারিকার মৃত্যুর ঠিক 4 দিন পর দিল্লি পুলিশ তার হত্যাকারী শ্যাম সিংকে খুঁজে বের করে এবং তাকে গ্রেফতার করে। আশ্চর্যের বিষয় ছিল এটাই যে শ্যাম সিং তার হত্যার জন্য এতটুকু লজ্জিত ছিল না। অপরাধীকে দেখে সারিকার পরিবারের সেই প্রতিক্রিয়ায় ছিল যা স্কেচ দেখে হয়েছিল। ওনারা ওই ব্যক্তিকে আগে কখনোই দেখেননি। কেন মারলি সারিকাকে? সারিকা? কে সারিকা? সেই সারিকা যাকে তুই গুলি করেছিস। ওর নাম সারিকা ছিল? শ্যাম সিং তো সারিকার নাম অবধি জানত না, কিন্তু সে সারিকাকে হত্যা করেছিল। সারিকাও তার নাম অবধি জানত না এবং তার সম্বন্ধে কোনো পূর্বাভাসও ছিল না। তাহলে হত্যার কারণ কি ছিল? কি এমন আক্রোশ ছিল? স্যার, খুব ভালোবাসতাম আমি ওকে। আমার বাড়ির বউ করতে চেয়েছিলাম। আমার ওকে খুব ভালো লাগতো, খুব সুন্দর ছিল। আমার বাড়ির বউ হবার জন্য একেবারে যোগ্য ছিল। সারিকা শ্যাম সিং এর বিকৃত দৃষ্টির প্রথম শিকার ছিল না। নিজের গ্রামেও শ্যাম সিং তার বিকৃত দৃষ্টির জন্য কুখ্যাত ছিল। শ্যাম সিং তার অসভ্যতার জন্য বেশ কয়েকবার মারও খেয়েছে। মেয়েদের পিছনে ওকে গ্রাম থেকে বহিষ্কার করা হয়েছিল। 2007-এ সে তার বন্ধু আফরোজ আর মুনিরের সাথে কাজের সন্ধানে দিল্লি আসে। যে রেডিমেড পোশাকের ফ্যাক্টরিতে শ্যাম সিং কাজ করত সেই ফ্যাক্টরি সারিকার বাড়ির খুব কাছেই ছিল। স্যার, আমি তো বাস রোজ চুপচাপ দেখতাম ওকে। জানি না আমার ওপরও কেন এত রেগেছিল। দাদা দাদা দাদা, ওই ছেলেটা আমাকে বিরক্ত করছে।
মেয়েদেরকে টন করছিস? ওর জন্য আমাকে খুব মার খেতে হয়েছিল। আমার চাকরিটাও চলে গেল। আমি দিল্লি ছেড়ে দিয়ে মুম্বাই চলে এলাম। কিন্তু মুম্বাইতেও আমার ওর কথা খুব মনে পড়তো। স্যার, আমি ওকে খুব ভালোবাসতাম। ও আমার বাড়ির বউ হয়ে খুব সুখে থাকতো স্যার। ওকে তো এই কথাটাই বলতে আমি দিল্লি এসেছিলাম। 1 মাস ধরে তো সুযোগ খুঁজছিলাম আমি, কিন্তু যখন সুযোগ এলো তখন আমার কথা মানতেই রাজি ছিল না স্যার। শুনুন না, আমার কিছু কথা বলার আছে আপনার সঙ্গে। আরে ভয় পাবেন না, কিচ্ছু করবো না আপনাকে। ভয় পাবে তো তুমি, চেঁচামেচি করলে আবার মার খাবে। আমি আবার ফিরে আসবো, কিন্তু আমার কথা বলেই ছাড়বো। কি? যাও এখান থেকে। আরে শুনুন না, আপনিও আপনার মনের কথাটা বলে দিন না। আমিও জানি যে আপনিও আমাকে খুব ভালোবাসেন। আপনি আমার, আমি আপনাকে মুম্বাই নিয়ে যাওয়ার জন্য। সারিকার মৃত্যুর ঠিক 3 দিন আগে শ্যাম সিং সারিকার সঙ্গে দেখা করেছিল, কিন্তু সারিকা এই ঘটনার বিষয়ে কাউকে জানায়নি। ওর মনে হয়েছিল যে লোকটা পাগল, হয়তো আর আসবে না। শ্যাম, খাবারটা খেয়ে নে। শ্যাম সিং প্রচন্ড রেগে গিয়েছিল। সারিকার উপর বদলা নেওয়ার জন্য সে ব্যগ্র হয়ে উঠেছিল। আমি ওই মেয়েটাকে শিক্ষা দিতে চেয়েছিলাম। আমি 2000 টাকা দিয়ে গুরগাঁও থেকে একটা বন্দুক কিনি। তারপর গেলাম ওই মেয়েটার পেছন পেছন। কিন্তু ঠিক সুযোগটাই পাচ্ছিলাম না। আমি ভাবলাম কাল দেখে নেব। পরের দিন আমি ওর বাড়ি থেকেই ওর পিছু নেওয়া শুরু করি। স্যার, ও খুব ভালো ছিল। আমার বাড়ির বউ হলে জীবনটাই পাল্টে যেত ওর। ও আর অন্য কোনো বাড়ির বউ কখনোই হতে পারবে না। শ্যাম সিং এর সাইকোলজিক্যাল টেস্ট করা হয়। তার মধ্যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নামক মানসিক বিকৃতি পাওয়া যায়। এই রোগে রোগী কোনো একজন ব্যক্তি, কোনো একটি বস্তু অথবা কোনো রকম ধারণাকে চাইলেও তার মাথা থেকে সরাতে পারে না। সারিকা জানতেই পারেনি যে ও শ্যাম সিং এর অবসেশন হয়ে উঠেছিল। ও জানতই না যে ও শ্যাম সিং এর মস্তিষ্কে অনেকটা পোস্টারের মতো আটকে গিয়েছিল।
ভিড়ের মধ্যে একজন রোড সাইড রোমিও আর একজন অবসেসিভ রোগগ্রস্ত মানুষের দৃষ্টির মধ্যে পার্থক্য করা সহজ নয়, কিন্তু ওই দৃষ্টির বিষয়ে পূর্বাভাস থাকা অবশ্যই প্রয়োজন। এই ধরনের হ্যারাসমেন্ট ইগনোর করা একেবারেই উচিত নয়। যদি ইনটিউশন বলে যে কিছু গন্ডগোল আছে, তাহলে তৎক্ষণাৎ পরিবারকে, পুলিশকে অথবা আধিকারিকদের জানানো উচিত। সব সময় সতর্ক থাকুন, কেননা প্রত্যেকটি দৃষ্টি কিছু বলে। অপরাধের কাহিনী আমাদের হতবাক করে দেয়, স্তব্ধ করে দেয়। আমাদের সকলের মুখে একটাই কথা থাকে, এটা হওয়া উচিত ছিল না। কিন্তু প্রত্যেক অপরাধী আভাস দেয়, একটু সতর্ক থাকুন, প্রাণ বাঁচতে পারে। আবার দেখা হবে। জয় হিন্দ।